সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা যুদ্ধে ইসরায়েলের একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল যা জেনারেলস প্ল্যান বা জেনারেলদের পরিকল্পনা নামে পরিচিত ছিল। এই পরিকল্পনা প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল উত্তর গাজাকে সম্পূর্ণরূপে মানবশূন্য করে ফেলা এবং একে পুরোপুরি গোরস্থানে পরিণত করা। আর এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন গিওরা আইল্যান্ড। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন প্রধান। তার নামানুসারে এই পরিকল্পনাটিকে আইল্যান্ড পরিকল্পনাও বলা হয়। কিন্তু এবার সেই গিওরা আইল্যান্ডই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। আইল্যান্ড পরিকল্পনা বা জেনারেলস প্ল্যানের বিষয়টি যখন প্রকাশ্যে আসে তখন সাধারণ ফিলিস্তিনিরা এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনাকে গাজার ইহুদি বসতি প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে বিবেচনা করেছিল। তাদের মতে এটি ছিল ফিলিস্তিনিদের জাতিগত নিধনের একটা মহাপরিকল্পনা, তেমনটাই মনে করা হয়। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত একটি মতামত লেখায় আইল্যান্ড বলেন যে গাজায় ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। কলামটিতে আইল্যান্ড স্বীকার করেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 4টি লক্ষ্যের মধ্যে 3.5টিতেই ব্যর্থ হয়েছে, কেননা ইসরায়েল হামাসের সামরিক শক্তিকে ধ্বংস করতে পারেনি, হামাসের শাসন উৎখাত করতে পারেনি। তাছাড়া ইসরায়েল গাজার চারপাশে অধিকৃত ভূখণ্ডেও ইসরায়েলি বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারেনি। শুধুমাত্র জিম্মি ফিরে পাওয়ার ক্ষেত্রে ইসরায়েলের কিছু সফলতা আছে, কিন্তু এই সফলতাও সামরিক পন্থায় অর্জিত হয়নি, বরং হামাসের সাথে চুক্তি করেই অর্জন করতে হয়েছে। গিওরা আইল্যান্ড তার লেখায় বলেন এর বিপরীতে হামাস তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে, যার মধ্যে প্রধান হল গাজায় তাদের শাসন অব্যাহত রাখা। আইল্যান্ড আরও বলেন যে হামাসকে ঘিরে ইসরায়েলের এই সংকট বেড়ে যাওয়ার কারণ হল ইসরায়েল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে, অথচ এই দলটি ইতিমধ্যেই গাজার রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। উল্লেখ্য, কথিত এই জেনারেলস প্ল্যানটি 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে ফোরাম অফ কমান্ডার্স অ্যান্ড সোলজার্স ইন দ্য রিজার্ভ নামে একটি ইসরায়েলি এনজিও প্রথম প্রকাশ করেছিল। এই এনজিওটি নিজেদের একটি পেশাদার সংস্থা হিসেবে বর্ণনা করে, যেখানে 1500-রও বেশি সেনা কর্মকর্তা রয়েছেন। এর আগে 2023 সালের 29 অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই একটি সাক্ষাৎকারে আইল্যান্ড বলেছিলেন যে ইসরায়েলকে সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য হামাসের ওপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে হবে। তিনি তখন আরও বলেছিলেন, ইসরায়েল যে বিষয়টি নিয়ে চাপে পড়ে তা হল গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। এই চাপের কাছে নতি স্বীকার করাই ইসরায়েলের ভুল। গাজাকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, যাতে সেখানে চরম বিশৃঙ্খলা, মারাত্মক মানবিক সংকট, আকাশভেদী কান্না ছাড়া আর কিছুই না থাকে। কিন্তু 1 বছরের মাথায় এসে আইল্যান্ড অনুধাবন করেছেন যে তার এই কৌশল আসলে কোনো কাজেই আসেনি। সালের ডিসেম্বরে আইল্যান্ড আরও প্রস্তাব করেছিলেন যে যদি হামাস ইসরায়েলি বন্দীদের বিষয়ে আলোচনা করতে রাজি না হয় তবে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া উচিত, যাতে শেষ পর্যন্ত গাজা থেকে হামাস নেতৃত্বকে অপসারণ করা যায়। গাজা যুদ্ধে 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষ লক্ষ বেসামরিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার কথিত জেনারেলস প্ল্যানের কার্যকারিতা নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। ইসরায়েলে কর্মরত মানবাধিকার সংস্থা, বিশেষ করে গিশা, বিটসেলেম, ফিজিনশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল এবং ইয়েশ দিন 2024 সালের অক্টোবরে জানিয়েছিল যে জেনারেলস প্ল্যান বাস্তবায়িত হচ্ছে এবং এর উদ্বেগজনক লক্ষণগুলো এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন জেনারেলস প্ল্যান অকার্যকর হয়ে পড়েছে, কারণ এটি প্রণীত হয়েছিল 7 অক্টোবর পূর্ববর্তী বাস্তবতাকে কেন্দ্র করে, যা এখন আর মোটেও প্রাসঙ্গিক নয়। জেনারেলস প্ল্যান এবং গাজায় ইসরায়েলের কৌশল ব্যর্থ হয়েছে মর্মে গিওরা আইল্যান্ডের স্বীকারোক্তিমূলক মন্তব্য এমন একটি সময় এলো যখন হামাস জানিয়েছে যে তারা পরবর্তী দফার ইসরায়েলি বন্দীদের মুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখবে, কারণ ইসরায়েল যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলেনি। 15 ফেব্রুয়ারি হামাসের কয়েকজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল এবং এর বিপরীতে ইসরায়েলেরও কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার জন্য নির্ধারিত ছিল।
তবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, এই জিম্মি হস্তান্তর প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ না দখলদার ইসরায়েল তার পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণ করে। তিনি আরও বলেন, যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত মেনে চলবে, ততক্ষণ আমরাও তা মানতে প্রতিশ্রুতিবদ্ধ। আবু ওবায়দা ব্যাখ্যা করেন যে তারা ততক্ষণ পর্যন্ত আর জিম্মি হস্তান্তর করবেন না, যতক্ষণ না ইসরায়েল নিজ বাড়িতে প্রত্যাবর্তনরত গাজাবাসীর ওপর হামলা বন্ধ করে এবং পূর্ব নির্ধারিত মাত্রায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন এবং বন্দি বিনিময় চুক্তির শর্ত ভঙ্গ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে তারা গাজায় যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে প্রস্তুতি নিক। অন্যদিকে কট্টর জায়নবাদী সাবেক ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির গাজায় একটি ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করার এবং গাজায় সব ধরনের মানবিক সহায়তা এমনকি বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ করার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি বন্দীদের নিয়ে কর্মরত সংস্থা হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে যে তারা মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে যাতে চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু করা যায়। তারা ইসরায়েলি সরকারকে অনুরোধ করেছে যেন তারা এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে যা স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়নকে বিপন্ন করতে পারে, কেননা বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির ৩ সপ্তাহ পার হওয়ার পর ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। হামাস দাবি করছে তারা জিম্মি হস্তান্তরের নির্ধারিত দিন আসার আগেই স্থগিত করার বিষয়টি জানিয়েছে যাতে ইসরায়েল সচেতন হয় এবং চুক্তি বাস্তবায়নে তৎপর হয়। হামাস অভিযোগ করছে যারা উত্তর গাজায় ফিরে আসতে চাইছে ইসরায়েল তাদের টার্গেট করে বোমা বর্ষণ ও গুলি চালিয়েছে এবং গাজায় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশেও বাধা সৃষ্টি করেছে। ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শীতকালীন আবহাওয়ার জন্য অনুপযুক্ত তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য ৬০,০০০ মোবাইল হোম পাঠাবে। তবে এখনও পর্যন্ত একটিও তারা সরবরাহ করেনি। তাছাড়া এখনও পর্যন্ত গাজায় খাদ্য ও জ্বালানির সরবরাহ বড় ধরনের ঘাটতি রয়েছে। মধ্যপ্রাচ্যেও বিশ্লেষকদের মতে শুরুতে যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময়কে গাজা নিয়ে আলোচনায় একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা গেলেও এখন এটি আরও গুরুতর কিছুতে পরিণত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে। ট্রাম্প ব্যক্তিজীবনে যেমন ক্যাসিনো আর জুয়ার জগতের মানুষ, গাজা নিয়েও তিনি ঠিক তেমনই জুয়া খেলছেন। তিনি কি বলছেন আর কি করবেন তা এখনও অনিশ্চিত। তিনি সকল স্টেক হোল্ডারকে ডেকে নিয়ে তার কথাগুলো বলছেন, মাঠ যাচাই করছেন আর চূড়ান্ত সিদ্ধান্তটি ঝুলিয়ে রেখেছেন। গাজার ২০ লাখ মানুষের জীবন নিয়ে তিনি তুরুপের তাস খেলার চেষ্টা করছেন। জীবন বিপন্ন হওয়া নিয়ে তার মাঝে ন্যূনতম উদ্বেগও নেই। ট্রাম্পের অনেক কথাই মার্কিন যুক্তরাষ্ট্রের এত বছরের পররাষ্ট্রনীতি ও জাতিসংঘ প্রস্তাবনার বিরোধী। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনও সংকটে পড়েছে। প্রশাসন তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। মার্কিন প্রশাসনের তরফ থেকে গত সপ্তাহে তার কিছু বক্তব্য সংশোধন করার চেষ্টা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প এখনও গাজা প্রসঙ্গে দেয়া বক্তব্যে অনড় রয়েছেন। ট্রাম্প গাজাবাসীকে মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন। দেশ দুটো তাতে সাড়া দেয়নি, তবে এই দুটো দেশ চূড়ান্ত বিচারে এই ইস্যুতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তথ্য অনুসারে এই দেশ দুটি ইসরায়েলের পর মার্কিন সামরিক সহায়তার শীর্ষ ৩ প্রাপ্য দেশের মধ্যে রয়েছে। ২০২৩ সালের সর্বশেষ তথ্য অনুসারে সে বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে ইসরায়েলকে, যার পরিমাণ $৩.৩ বিলিয়ন। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে মিশর ও জর্ডান। এই দুটো দেশই $১.৫ বিলিয়ন বেশি সহায়তা পেয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে যাওয়া আদৌ এই দুটো দেশের পক্ষে সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কায়রো ও আম্মান মধ্যপ্রাচ্যের প্রথম দুটো সরকার যারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করার মতো শক্তিশালী অবস্থানে কেবল দুটো দেশ রয়েছে,
এই দুটো দেশ হলো সৌদি আরব এবং কাতার। তাই এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ এই দুই দেশের মধ্যেই কিছুটা আছে। তাদেরকে বলিষ্ঠ অবস্থান নিতে হবে এবং বলতে হবে যে ইসরায়েলের সাথে যদি সম্পর্ক এগিয়ে নিতে হয় তাহলে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বিগত কয়েক বছরে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে, আর এই ঘটনাকে মার্কিন প্রশাসন বড় কূটনৈতিক অর্জন বলেই দাবি করেছিল। এরকম প্রক্রিয়ায় সৌদি আরবও চলে গিয়েছিল। তবে 2023 সালের 7 অক্টোবরের হামাসের নেতৃত্বে পরিচালিত অপারেশন আল-আকসা ফ্লাড সেই পরিকল্পনা ভেস্তে দেয়। গত বছরের শেষের দিকে সৌদি যুবরাজ ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত করেন, যা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।